আপনি কাজটা মোটেই ঠিক করেননি। আপনি এমন কাজটা কিভাবে করলেন? আপনার কি একটুও মায়া লাগেনি? আপনার কি খারাপ লাগেনি? আসলে সত্যি আমি একদম ঠিক করিনি স্বর্ণার সাথে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না এই কাজটা আমি করলাম কিভাবে। হয়তো আমি পাগল হয়ে গিয়েছিলাম। একবার মনে হলো করেছি, বেশ করেছি। কি ভাবো তুমি নিজেকে? এত ভাব তোমার? এত ভাব কোথা থেকে আসে হ্যাঁ? কিন্তু বলার ইচ্ছে জাগলো না, সাহসও করছে না। তবে আমি স্বর্ণার দিকে গোল গোল চোখে তাকিয়ে রইলাম। আমার এমন চেয়ে থাকা দেখে স্বর্ণা আবার বলল, আমি আপনাকে ঘৃণা করি। আজকের পর থেকে আপনি আর কখনো আমার সামনে আসবেন না। কখনো না। চলে যান আমার সামনে থেকে। আপনাকে আমার আর ভালো লাগছে না। চলে যান আপনি এক্ষুনি। এইটুকু বলেই স্বর্ণা একটা কান্নার শব্দ আর মুখে হাত দিয়ে আমার সামনে থেকে চলে গেল। আমি অবাক হলাম, গলাটা কেমন শুকিয়ে আসলো। আমি কিছু বলতে গিয়েও আর কিছু বললাম না। আসলে বলার মতো মুখ নেই আমার। কোন মুখে স্বর্ণার সাথে কথা বলবো বুঝতে পারি না। শুধু নিচের দিকে তাকিয়ে আছি আমি। ওর চোখের দিকে তাকাতেও নিজের প্রতি কেমন কেমন জানি লাগছে। মনে হচ্ছে আসলে কি আমি কাজটা ঠিক করেছি? এটা হয়তো ঠিক করিনি, নাকি করেছি বুঝতেও পারছি না। আসলে সকাল 6টা 5 কি 10 হবে। এই সময়টাতে স্বর্ণা ছাদে এসে গলার প্র্যাকটিস করে, অর্থাৎ গলা পরিষ্কার করে গান করার জন্য। কী সব শব্দ ঢং ঢং করে। ওই যে মানুষ গান করার জন্য গলা ঝাড়া দেয়, আর রোজ স্বর্ণা এটা প্র্যাকটিস করে। আমার কাছে ওইগুলো চিৎকার চেঁচামেচি ছাড়া অন্য কিছু মনে হয় না। মানে কেবল বিরক্তিকর ছাড়া কিছুই না। রোজ এসব সহ্য করা যায় না। আজকে কিছু একটা বলতে হবে মেয়েটাকে। মূলত আমি প্রস্তুতি নিয়েই এসেছিলাম ছাদে। এসে দেখি স্বর্ণা আ আ আ গলা ছাড়িয়ে আওয়াজ করছে। আমি পেছন থেকে এসে ওর সামনে গিয়ে যখন দাঁড়ালাম, তখন ও আমাকে দেখে হয়তো ও একটু অবাক হয়েছিল, চমকেও হয়তো গিয়েছিল। হয়তো সে ভাবছে এই এত সকালে আমি এখানে কি করি, বা আমাকে এইখানে দেখবে আশা করেনি। আমাকে দেখেই স্বর্ণা বলল, এত সকালে হঠাৎ আপনি এখানে? কি চাই আপনার? কিছু বলবেন নাকি? আমি কিছু বললাম না। আমি এক নজরে ওর চোখের দিকে তাকিয়েছিলাম মেয়েটার। আমি এর আগে কখনো ওর চোখের দিকে এইভাবে তাকাইনি। তাকানোর সাহস হয়নি। আমার কেমন যেন গা কাঁপতে শুরু করলো। আমার তাকানোর মাঝে কি যেন একটা ছিল। বেশ ভালো লাগে আমার ওর দিকে তাকিয়ে থাকতে। আমার তাকানো দেখে স্বর্ণা ওর চোখ নিচের দিকে করে ফেলেছিল, আর তখনই আমি কাজটা করি। ওর হাত শক্ত করে চেপে ধরে ওর ঠোঁটে চুমু খেয়েছিলাম। প্রথমে ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। একটা পর্যায়ে একেবারে নিরাশ হয়ে গেল, আর বাধা দিল না। আর এই কারণে এসব কিছু বলা। মানে আমি সকালে ছাদে গিয়েছিলাম তার এই আ আ আওয়াজ নিয়ে যেন কিছু একটা বলি, কিন্তু যখন ওর সামনে যাই তখন আমার কী যে হলো কিছুই জানি না। ওর চোখ থেকে ঠোঁটের দিকে তাকাই, আর তখনই আমি ওর হাত ধরে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে বেশ জোরেই চুমু খাই। আর যার ফলে স্বর্ণা আমাকে বলে, আপনি কাজটা মোটেই ঠিক করেননি। আপনি এমন কাজটা কিভাবে করলেন? আপনার কি একটুও মায়া লাগেনি? আপনার কি খারাপ লাগেনি? বাসায় আসলাম আর আমি এখনও ভাবছি এত সাহস আমার মাঝে আসলো কিভাবে। আমি তো এমন না। মেয়েটা যদি এখন অন্য কিছু করে বসে। আসলে এসবের কিছুই করার ইচ্ছা ছিল না আমার। গতকাল অফিস থেকে বাসায় আসছিলাম। আমি একটু তাড়াতাড়ি গতকাল অফিস থেকে ছুটি নিয়ে আসছিলাম। শরীরটা কেমন জানি লাগছিল। ওর ভার্সিটি আমার আসার পথেই পড়ে। দেখলাম ও দাঁড়িয়ে আছে। স্বর্ণাকে দেখে আমি রিক্সাওয়ালাকে বলে রিক্সাটা থামিয়ে ওর কাছে যাই। এরপর সামনে দাঁড়িয়ে বলেছিলাম, কি ব্যাপার, বাসের জন্য অপেক্ষা করছো নাকি এখানে? ও কিছু বলেনি তখন। আমার দিকে একটু আর চোখে দেখে আবার বাসের অপেক্ষায় রোডের দিকে তাকিয়েছিল। এমন একটা ভাব ধরলো, মনে হলো আমার কথা শুনেইনি। কি ভাব রে এই মেয়ের! আমি জানি এই মেয়ের দেমাগ বেশি, কিন্তু এত বেশি কেন ভাই? আরে একই বিল্ডিংয়ে থাকি, তুমি আমাকে চেনো, আমিও তোমাকে চিনি। এমন ভাব নিচ্ছে যেন চিনেই না আমাকে। মেজাজ খারাপ হয়। এইটুকু তো জিজ্ঞেস করতেই পারি, তুমি বাড়িওয়ালার মেয়ে বলে তোমার এত ভাব? তোমার ভাব দেখার কি সময় আছে? আমি তারপরও বললাম, কিছু মনে না করলে আমার সাথে যেতে পারো, চলো
একসাথে রিকশায় করে যাই, বাড়ি তো এক জায়গাতেই, কোনো প্রবলেম হবে নাকি? আমার এই কথাটা শুনে ও আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো আমি কথাটা বলে বিরাট ভুল করে ফেলেছি। কথাও বলে নাই মেয়ে, সমস্যা কি বুঝলাম না। আমি আবার কিছু বলতে যাব, তখনই স্বর্ণা যা বলেছিল আমি মোটেও আশা করিনি। আমাকে ধমকের সুরে বলল, হোয়াট ডু ইউ মিন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনার সাথে আমি রিকশায় চড়ে বাসায় যাব মানে কি? আপনার সাথে রিকশায় করে যাব, এক পর্যায়ে আপনি আপনার আঙুল দিয়ে আমার হাত ছোঁয়ার চেষ্টা করবেন, তারপর আমার খোলা চুলগুলো মৃদু বাতাসে আপনার মুখে গিয়ে পড়বে, তারপর বলবেন তোমার চুল সুন্দর। কি মজা তাই না? ফাজলামি করার আর জায়গা পান না। মনে করেছেন আমি কিছু বুঝি না? আপনার মতো ছেলেদেরকে চেনা আছে আমার। নিজেকে খুব প্রেমিক বয় মনে করেন। আমি শুধু বলদের মতো দাঁড়িয়েছিলাম ওর কথা শুনে। হা করে তাকিয়ে থাকার মতো যে একটা কারণ থাকে, সেই জিনিসটা আমি তখনই বুঝলাম যে মানুষ হঠাৎ করে হা করে কেন। সাথে এত বেশি অবাক হয়েছিলাম যে কি বলবো বুঝতে পারিনি। তারপর আমি স্বাভাবিকভাবেই একটু হেসে বললাম, আমি কিন্তু সেরকম বলিনি। তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে ভাবলাম তোমাকে সাথে করে নিয়ে যাই। শুধু শুধু বাসের জন্য অপেক্ষা করছো তো তাই। আচ্ছা যাই হোক, তোমার ইচ্ছা থাকো তবে। একটু পর পাশের কয়েকটা লোক আমাদের সামনে আসলো। ওনারাও বাসের জন্য অপেক্ষা করছিল। আমাদের কথা শুনে লোকগুলো এসেই আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, মেয়ে মানুষ দেখলে হোশ থাকে না মিয়া? এসে গায়ে পড়ে কথা বলা শুরু করেছেন। আমি কথাটা শুনে একটু ভয় পেয়েছিলাম। লোকগুলা অন্য কিছু মনে করেছে, ভাবছে আমি ওকে ডিস্টার্ব করছি। এমন হলে তো মার খেতে হবে। আমি বললাম, দেখুন, আপনারা যা ভাবছেন তা না। আমি আর সে একই বিল্ডিংয়ে থাকি। সে আমার বাড়িওয়ালা। মগের মুল্লুক পেয়েছেন, আপনি বলবেন আর আমরা বিশ্বাস করে ফেলবো? পোশাক আশাকে দেখতে তো মনে হয় ভদ্র ফ্যামিলির ছেলে। তা মেয়েদের ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই? আমি শুধু স্বর্ণার মুখের দিকে তাকিয়ে দেখলাম ও কিছু বলে কিনা। আমি ভাবলাম ও অন্তত এইটুকু বলবে যে আমাকে ও চিনে, কিন্তু ও কিছুই না বলে চুপচাপ তামাশা দেখছিল। এক পর্যায়ে একটা লোক আমাকে থাপ্পড় মারার জন্য হাত উঠাতে চাইল, কিন্তু উঠালো না, বরং আমাকে সাবধান করে কিছু কড়া কথা শুনিয়ে দিয়েছিল। আমার কিছু বলার ছিল না, কারণ আমি বুঝে ফেলেছি কথা বাড়াবাড়ির দরকার নেই, যেহেতু স্বর্ণা কিছুই বলছে না। একটু পর বাস আসলে ওরা বাসে করে চলে যায়। বাসে ওঠার আগে ও আমার দিকে এক নজর দেখে নিল। ওর তাকানো চোখ যেন বলছিল, যা হয়েছে বেশ হয়েছে। আমি রিক্সাওয়ালাকে টাকাটা দিয়ে চলে যেতে বলি। এমনিতে শরীরটা খারাপ লাগছিল, তার উপর এরকম একটা পরিস্থিতিতে মোকাবেলা করব কল্পনাও করতে পারিনি। বাকি পথটুকু হেঁটে হেঁটেই বাসায় আসলাম আর ভাবতে লাগলাম, এর একটা শিক্ষা দিতে হবে এই মেয়েকে। নিজেকে ভাবে কি, কিন্তু আমার শিক্ষাটা যে মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে যাবে সেদিকে আমার খেয়াল ছিল না। শুধু মাথায় একটাই চিন্তা আসছিল, ওর দেমাগ কতটুকু দেখব। আর এই কারণেই ওকে ছাদে আজ সকালে কিস করেছিলাম। আর এই কারণেই বলল ঘৃণা করে আমাকে। আর কিছু না ভেবে আমি তৈরি হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। তবে আজ আমার কেমন যেন লাগছে। বলতে গেলে একটু ভালোই লাগছে, কিন্তু আবার একটু খারাপও লাগছে। এই কাজটা আমার একদম ঠিক হয়নি। কি করব বুঝতে পারছি না। 10-12 দিন কেটে গেল। একটা ব্যাপার লক্ষ্য করলাম, আমি অফিসে যাওয়ার সময় ও বারান্দায় আমার দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে তা জানি না। দরজায় কলিং বেল, খুলতেই দেখি স্বর্ণা। আমি দরজার সামনে ওকে দেখতে পেয়ে একটু ভয় পেলাম। ও তো আমাদের বাসায় তেমন আসে না। ভাবলাম বাসায় নালিশ দিবে না তো, কিন্তু এতদিন পর কেন? ও নিচের দিকে তাকিয়েই বলল, সামনে থেকে সরেন, দাঁড়িয়ে থাকবো নাকি? আপনি ভাববেন না যে আপনার সাথে দেখা করতে আসছি। সরেন, আমার নীলুর সাথে কাজ আছে। নীলু? আমি একটু অবাক হলাম। নীলুর সাথে কি কাজ ওর? নীলু হলো আমার ছোট বোন। আমি কি বলবো বুঝতে পারলাম না। কি জানি, মেয়েদের সাথে মেয়েদের অনেক কাজই থাকতে পারে। ওর কথার ভাব দেখে মনে হচ্ছে ওর সাথে আমার তেমন কিছুই হয়নি। ও কি সব কিছু ভুলে গিয়েছে? স্বর্ণাকে আমার আগে থেকেই ভালো লাগে। ওদের বাসায় আমরা ভাড়াটিয়া আজ 5 বছর। এই 5 বছর ও আমায় একটা উপেক্ষার মধ্যে ফেলে রেখেছে। বলতে গেলে আমাকে পাত্তাই দেয় না। ও একটু এরকমই বদমেজাজি। ওর সাথে কথা বলতে চাইলে আমাকে এড়িয়ে চলতো। একটু খারাপ লাগতো, তবে তারপরও বেহায়ার মতো নিজে কথা বলতে যেতাম। অফিসে যাওয়ার সময় ও
ওদের বাসার কলিং বেল চাপ দিয়ে দৌড় দিতাম, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পেত না। আবার যখন অফিস শেষে বাসায় আসতাম আবারও কলিং বেল চেপে ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে দেখতাম কি করে। কখনো ওর মা, আবার কখনো ওর বাবা দরজা খুলতো, কিন্তু বেশিরভাগ ও খুলতো। আমার কাছে ভালোই লাগতো। একদিন স্বর্ণার কাছে ধরা পড়ে যায়, কিন্তু ও কিছুই বলেনি। আসলে ও বুঝতে পেরেছিল আমি কেন এইরকম করছিলাম। আরও 15-20 দিন মুহূর্তেই কেটে যায়। তবে ওর আচার আচরণ আমার কাছে একটু অন্যরকম মনে হতে লাগলো। আমি অনুধাবন করলাম ওর কি কোনো পরিবর্তন হয়েছে, তাও ওর মতো একটা মেয়ের। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম, সেদিনের কিস করার ব্যাপারটা ও কাউকে বলেনি কেন? আজ যখন অফিস শেষে সিঁড়ি বেয়ে উঠতেছিলাম দেখলাম স্বর্ণা পথ আগলে রেখেছে। তার কিছুক্ষণ পর ইতস্তত হয়ে আমাকে বলল, মেয়েটি কে ছিল? আমি কিছুক্ষণ সময় নিয়ে বললাম, কোন মেয়ে? ও এখন কিছুই জানেন না? আজকে কার সাথে রিকশায় ঘুরছেন মনে নেই? ওই চশমাওয়ালি মেয়েটাকে। আমি একটু অবাক হলাম। আরে বলে কি এসব? একটু ভাবলাম আমার সাথে কোন মেয়ে রিকশায় ঘুরল। ও আবার বলল, আপনার সাহস তো কম না অন্য মেয়ের সাথে ঘোরাঘুরি করেন? আমি আবারও একটু চুপ করে ভাবলাম কে হতে পারে। আজ অফিসের একটা প্রজেক্টের কাজের জন্য নাদিয়ার সাথে কাজ ছিল। যেহেতু ও আমার আন্ডারে কাজ করে, সেহেতু ভাবলাম দুপুরের লাঞ্চটা ওর সাথে করতে করতে কাজের সম্পর্কে কথা বলা যাবে। তাছাড়া নাদিয়াও চশমা পরে, স্বর্ণা মনে হয় আমাদের দেখেছে। কিভাবে দেখলো? দেখার তো কথা না। কিন্তু একটা বিষয় বুঝলাম না, ও খুব জেলাস ফিল করছে কেন? আসলে ঠিক কথায় আছে, একটা ছেলে যখন একটা মেয়ের পেছনে ঘুরে তার ভালো লাগার বিষয়টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা যদি এড়িয়ে চলে, এরপর যখন ওই ছেলেটাকে অন্য মেয়ের সাথে দেখে তখন অবশ্যই ওই মেয়েটার রাগ হবে বা একটু চিন্তিত দেখাবে, এই যে ছেলেটা মেয়েটার সাথে কেন, এই মেয়েটার সাথে ঘুরে কেন, কে হয় এই মেয়েটা, এগুলো ভাববে। যা স্বর্ণার চোখে মুখে আমি দেখছি। আমি একটু হাসলাম, তারপর বললাম, যা দেখেছ ঠিকই দেখেছ। ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হতে বেশি দিন নেই। যদিও কথাটা মিথ্যে, আমি দেখতে চাচ্ছিলাম ও কি রিয়াক্ট করে। তারপর ও কেমন করে যেন তাকিয়ে বলল, কি বললেন আপনি? আপনার পা ভেঙে আমি পঙ্গু করে ফেলবো আরেকবার এই মেয়েকে নিয়ে এইসব ভাবলে। এরপর দুজনেই একটু চুপ করে থাকলাম। কিন্তু এরপর ও যা করলো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে আমার ঠোঁটে চুমু খেলো। তারপর বলল, ওই দিনের প্রতিশোধ নিলাম, আর খবরদার অন্য মেয়ের চিন্তা করবেন তো আপনার গলা থেকে আপনার মুন্ডু আলাদা করে ফেলবো। এইটা বলেই একটা দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে দরজার ভেতরে ঢুকে গেল। আমার এখনও বিশ্বাস হচ্ছে না ও এটা করবে। আমি ওদের দরজার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এটা কি হলো? কলিং বেল চাপ দিতেই স্বর্ণা বেরিয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। আমি আস্তে করে বললাম, এটা হলো কি? এটা কেন হলো? রাতে ছাদে আসবা, ছাদে এসে এর বিস্তারিত বলিও। আমার নিজের কাছে এখন ঠিক লাগছে না। এটা তুমি কি করলে? সে চোখ বড় বড় করে বলল, আমার এত শখ নেই। এই বলে দরজাটা আবার লাগিয়ে দিল। আমি সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে উঠতে লাগলাম। ও দরজাটা খুলে আবার বলল, আপনি কিন্তু অনেকদিন ধরে দরজার কলিং বেল বাজান না। এরপর থেকে যেন আর মিস না হয়। অফিসে যাওয়ার সময়ও আপনাকে দেখতে চাই, আর অফিস শেষেও যেন আপনাকে দেখতে চাই। আসলে সত্যি ওর সাথে ওই দিনের সকালে ঘটনার পর ওদের দরজার কলিং বেল চাপ দেই না। আমি বাসার দিকে যাওয়ার আগে আবার ওদের দরজার কলিং বেল টিপ দিলাম। দেখলাম এবার ওর মা দরজা খুলেছে। বলল, কিছু বলবা বাবা? আমি একটু হতভম্ব হয়ে গেলাম। একটু চুপ করে থেকে বললাম, না আন্টি, কিছু না। মনে করেছি এটা আমাদের দরজার কলিং বেল। আর কিছু না বলে ওপরে চলে গেলাম আর ভাবতে লাগলাম কলিং বেল চাপার দায়িত্বটা পার্মানেন্ট হয়ে গেল। গল্পটি এই পর্যন্তই। যারা গল্পটি শেষ পর্যন্ত দেখেছেন একটি করে হলেও কমেন্ট করে যাবেন। আমি দেখতে চাই কে কে আমার গল্পগুলো শেষ পর্যন্ত শোনেন। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য
সবাইকে অসংখ্য ধন্যবাদ।